আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্র পরিমাণগত রসায়ন এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের রিভিশন এবং টার্গেট ব্যাচে স্পেশাল 12 নম্বর লেকচার। তো 12 নম্বর লেকচারে আমরা আজকে জারণ বিজারণ সমতা করে নতুন একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো এখানে আমাদের গ নং প্রশ্নে বলা হয়েছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এল দ্রবণ ও এন দ্রবণের বিক্রিয়ার সমতাকৃত সমীকরণটি লিখো। এই যে এটা হচ্ছে এল দ্রবণ, যেখানে আমাদের আয়রন আছে আর H2SO4 আছে, এবং আমার এন দ্রবণ হচ্ছে এটা যেখানে আমাদের কি আছে K2Cr2O7 আছে আর H2SO4 আছে। তো দেখো আমার দুইটা দ্রবণের মধ্যেই কি আছে H2SO4 আছে, মানে সালফিউরিক অ্যাসিড আছে। তো আমরা জানি আমাদের জারণ বিজারণ বিক্রিয়াটা মূলত অ্যাসিডীয় মাধ্যমে হয় বা অম্লীয় মাধ্যমে হয়, আর সেই জায়গায় আমাদের যৌগ হিসেবে সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়, H2SO4 পাওয়া যায়। কথা বুঝতে পারছো? কথা বইলো। তো এখন আমরা যে কাজটা করব, আমরা প্রথমে এই যে আয়রনের যে 2 গ্রাম পরমাণু আছে, এই আয়রনের সাথে যখন H2SO4 বিক্রিয়া করবে তখন আমাদের যৌগর যে তৈরি হবে সেটা কি হবে? আয়রন সালফেট। এটা আমরা কিন্তু একেবারে শুরুতেই এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে যখন আমাদের আয়রন পরমাণুটি প্রথমবার H2SO4 এর সাথে বিক্রিয়া ঘটায়, আয়রন পরমাণু যখন ফার্স্টবার এই H2SO4 এই যৌগটির সাথে বিক্রিয়া ঘটায় তখন আমাদের কি হয়? তখন আমাদের দেখা যায় যে এই আয়রন পরমাণুটি এই H2কে প্রতিস্থাপন করে ফেলে। তো প্রতিস্থাপন করলে কি হয়? সেখানে আয়রন বসে যায় নিজে, Fe নিজে বসে যায়, আর সালফেটের মতো সালফেট থেকে যায় আয়রনের সাথে। তাহলে আমাদের যে যৌগটা পাওয়া যায় সেই যৌগটার নাম হয় FeSO4, মানে আয়রন সালফেট। এরপরে আমাদের যেই পরমাণুটা থেকে যায় অতিরিক্ত সেটা হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস, মানে H2 আলাদা হয়ে থেকে যায় বাহিরে। দেখো তো এই বিক্রিয়াটা বুঝতে পারছো কিনা? এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, হাইড্রোজেনের জায়গাটা আয়রন দখল করে ফেলেছে, এজন্য এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ ফার্স্ট অফ অল আমার আয়রন পরমাণুটি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আয়রন সালফেট যৌগ তৈরি করলো। বুঝতে পারছো? তো এই জায়গার মধ্যে আয়রন সালফেটের পরিবর্তে আমরা কি লিখতে পারি না যে এখানে আমাদের আয়রন 2+ আয়ন আছে? কারণ আমরা জানি যে কোনো একটা যৌগের সাথে সালফেট থাকা মানে সেখানে 2+ আয়ন তৈরি হবে, অর্থাৎ Fe2+। আয়রন সালফেট বলতে বোঝায় এখানে কি আছে? Fe2+ আয়ন পাওয়া যাচ্ছে বা আছে। বুঝতে পারছো এতটুকু? এখন আমাদের পরবর্তী কাজটা হচ্ছে এই যে আয়রন সালফেট, এর পরবর্তী যে যৌগটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7, এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। তো এখন আয়রন সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করবে আবার অ্যাসিডীয় মাধ্যমে। তারপরে আমাদের বিক্রিয়া ডান পাশ লিখতে হবে। তো এরপরে দেখবো যে জারক হবে একজন, বিজারক হবে একজনের জারণ ঘটবে, একজনের বিজারণ ঘটবে। তারপরে আমরা আলাদা আলাদা করে আলোচনা করে যোগ বিয়োগ করে জারণ বিজারণটা সমাধান করে ফেলবো। ওকে, তো এখন আমরা একটু সামনে যাই। আমাদের যে উত্তরপত্র দেওয়া আছে এই সমাধানে, সেখান থেকে আমরা একটু সামনের দিকে যাই, কীভাবে সাজায় লিখতে হবে আমরা দেখি। তো আমাদের এখানে সমাধানে বলতেছে উদ্দীপকে এল দ্রবণে সংঘটিত বিক্রিয়া, মানে এল দ্রবণে যে বিক্রিয়াটা প্রথমে সংঘটিত হবে সেই বিক্রিয়াটা আমি লিখে ফেলবো। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে আয়রনের সাথে আমাদের H2SO4 বিক্রিয়া করলে আয়রন সালফেট তৈরি হয় আর H2 গ্যাস আলাদা হয়ে থাকে। তো এখন আমরা কি করব? এখন আমরা একটু বাংলা লিখব যে আমাদের উৎপন্ন এই যে আয়রন সালফেট এই যৌগটার সাথে এন দ্রবণে থাকা পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, এদের মধ্যে যখন আমাদের বিক্রিয়াটা ঘটবে তখন আমাদের বিক্রিয়াটা দেখতে কেমন হবে সেটা আমরা একটু পর দেখব। তো এই যে আমরা লিখতেছি, তো এই যে আমরা দেখতেছি যে আমার আয়রন সালফেট যে যৌগটি, সেই যৌগটি পটাশিয়াম ডাইক্রোমেট এর সাথে বিক্রিয়া করলো কার উপস্থিতিতে? সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। তো এখন আমরা এই বিক্রিয়াটা কীভাবে ডান পাশে কমপ্লিট করব। তো আমরা কিন্তু জানি যে আমাদের অ্যাসিডীয় মাধ্যম থাকলে অ্যাসিডীয় মাধ্যমে যে সালফেট আয়ন, সেই সালফেট আয়নটা এই জায়গার মধ্যে যেই রাশিগুলো পজিটিভ হবে
সেই জায়গার সাথে যুক্ত হয়ে ডান পাশে যৌগ তৈরি করবে। তো এই যে আমাদের এখানে একটা যৌগ, এইখানে একটা যৌগ, এই জায়গার মধ্যে কোন কোন রাশিগুলোকে পজিটিভ হিসেবে পাওয়া যায় একটু আমি চিন্তা করলেই বের করতে পারবো যৌগটা কী কী হবে। তো প্রথমেই বলো আমাদের এই আয়রন সালফেট থেকে আমরা কোনটাকে পজিটিভ হিসেবে দেখতে পাই? ভেরি গুড, আয়রন। তার মানে আয়রনটা কি হবে 2+ আয়ন হিসেবে থাকবে, এটা প্রথম পজিটিভ আয়ন পাইলাম। এরপরে আমরা ডান পাশের যৌগ তাকালে কি কি পাইতেছি দেখো তো। পটাশিয়াম, খেয়াল রাখবা। হ্যাঁ, পটাশিয়াম কিন্তু একটা পজিটিভ আয়ন তৈরি করতেছে। এরপরে কি কি পাবো? ক্রোমিয়াম, ক্রোমিয়াম মনে রাখবা, ক্রোমিয়ামটা পজিটিভ আয়ন তৈরি করবে, তবে ক্রোমিয়াম 2+ হবে এখানে, কারণ কি এই যে ক্রোমিয়াম 2টা আছে, মুখস্থ করবা। হ্যাঁ, ক্রোমিয়াম 2+ হবে, পটাশিয়াম জাস্ট প্লাস হবে। পটাশিয়াম কখনো 2+ হয় না, পটাশিয়াম প্লাস হয়, ক্রোমিয়াম 2+ হয়। তো আমাদের কিন্তু তিনটা পাওয়া গেছে। এটা হচ্ছে আয়রন 2+, পটাশিয়াম প্লাস, ক্রোমিয়াম 2+। তাহলে আমাদের এই তিনটা আয়ন আলাদা আলাদাভাবে সালফেটের সাথে যুক্ত হয়ে আলাদা আলাদা তিনটা যৌগ তৈরি করবে। তো চলো আমরা তিনটা যৌগ দেখতে কেমন একটু দেখে আসি। তো যখন আমার এই আয়রনের সাথে সালফেট যুক্ত হবে তখন আমাদের যৌগটা হবে কীরকম? তখন আমাদের যৌগটা হবে সিম্পলভাবে, আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে আয়রনের সাথে সালফেট যুক্ত হওয়া না, আয়রন 2+-এর সাথে যুক্ত হওয়া। তো আমি একটা জিনিস বলছিলাম, যখন আমাদের আয়রনের সাথে প্রথমবার সালফেটের আয়ন যুক্ত হয়, মানে প্রথমবার যখন আয়রন অ্যাসিডিওর সালফেটের সাথে যুক্ত হয় তখন Fe2+ হয়, আর সেই Fe2+ যখন পরবর্তীতে আবার সালফেটের সাথে যুক্ত হয় তখন কিন্তু Fe3+ হয়ে যায়। Fe2+ থেকে তখন Fe3+-এ কনভার্ট হয়। এটা মনে পড়াইছিলাম, দেখো তো মনে আছে কিনা। Fe3+ হয়ে যায় পরবর্তীতে। তো এখন আমার এই জায়গার মধ্যে যখন আয়রন 2+টা সালফেটের সাথে আবার বিক্রিয়া করতে যাবে তো আমাদের আসলে উৎপন্ন হবে কি Fe2SO4 কারণ কি আয়রনের যেই যোজনী 3 সেটা কিন্তু সালফেটের সাথে চলে যাবে, তাহলে উৎপন্ন হবে Fe2SO4 এই যৌগটা যখন আয়রনের সাথে সালফেট বিক্রিয়া করবে। কথা কি বুঝতে পারছো এতটুকু? এরপরে আমাদের এখানে পটাশিয়াম প্লাস যে আয়নটা আছে সে আয়নের সাথে যখন আমাদের এই সালফেট মূলকটা যুক্ত হচ্ছে তখন কি হবে? তখন আমাদের যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে K2SO4, মনে রাখবা K2SO4 এই যৌগটা আমাদের তৈরি হবে। খেয়াল রাখবা, আমাদের যখন পটাশিয়ামের সাথে সালফেট যুক্ত হবে তখন আমাদের K2SO4 যৌগ তৈরি হবে, কারণ আমরা জানি পটাশিয়ামের যোজনীটা হচ্ছে গিয়ে 1, সালফেটের যোজনী 2, সেই 2টা চলে আসবে পটাশিয়ামের কাছে। দেখো বুঝছো কিনা। এরপরে আমাদের এই যে ক্রোমিয়ামের সাথে কিন্তু আবার যুক্ত হবে কি সালফেট। আচ্ছা, ক্রোমিয়ামের সাথে যখন সালফেট যুক্ত হবে তখন এই জায়গার মধ্যেও আমাদের যে রাশিটা পাওয়া যাবে Cr2SO4, মনে রাখবা আমার এটা আয়রনের মতোই 2+ থেকে 3+-এ কনভার্ট হয়, এই জন্য Cr2SO4 হবে। তো মুখস্থ করবা, ক্রোমিয়ামের সাথে যখন সালফেট তৈরি হবে যুক্ত হবে তখন Cr2SO4 হিসেবে যৌগগুলো পাওয়া যাবে। তো দেখো বুঝতে পারছো কিনা এই লাইনগুলো। তো চলো এবার আমরা যাই আমাদের সমাধানে, এখানে কি কি দেওয়া আছে। তো মোটামুটি আমরা বিক্রিয়াটা পরিপূর্ণ করে ফেললাম, এবার দেখি বিক্রিয়াটা আমরা মিলছে কিনা। এই যে
প্রথম যৌগটা ছিল Fe2SO4 3 মিলছে, পরবর্তী ছিল K2SO4 এটাও মিলছে, পরবর্তীতে ছিল Cr2SO4 3 এটা মিলছে, কিন্তু ওই যে H2O এটা তো আমি এখন লিখিনি। তো আমরা জানি আমাদের জারণ বিজারণ বিক্রিয়ায় সর্বশেষে আমাদের এই যে হাইড্রোজেনগুলো যে ছিল, এই যে এখানে হাইড্রোজেন ছিল না, এই হাইড্রোজেনের সাথে আমার কিছু অক্সিজেন যুক্ত হয়ে যায়। তো আমরা জানি হাইড্রোজেনের সাথে যখন অক্সিজেন যুক্ত হয়ে যায় সেখানে কিন্তু একটা পানির অণু পাওয়া যায়, অর্থাৎ H2O অণু পাওয়া যায়। তার মানে আমরা বুঝতে পারবো যে প্রতিটা জারণ বিজারণ বিক্রিয়ার শেষে পানি তৈরি হবে, এটা মুখস্থ রাখলেই হবে, H2O শেষ। তো দেখো তো বুঝতে পারলা কিনা লাইনটা? এইবার পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজ হচ্ছে তোমাকে বের করতে হবে কোন জায়গায় ইলেকট্রন গ্রহণ হয়েছে, কোন জায়গায় ইলেকট্রন ত্যাগ করা হয়েছে। আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে Fe2+, এখানে ছিল Fe2+, এই জায়গা এটা, এইখান থেকে আমাদের তৈরি হয়েছে Fe3+। খেয়াল রাখবা আমাদের Fe2+ ছিল, Fe2+ থেকে তৈরি হয়েছে Fe3+। তাহলে এখানে ইলেকট্রন যোগ করা হয়েছে নাকি ত্যাগ করা হয়েছে? ইলেকট্রন যোগ করলে কিন্তু পজিটিভ চার্জ কমে যায়, কারণ ইলেকট্রন নেগেটিভ। আমাদের কিন্তু পজিটিভ চার্জ বেড়ে গেছে, খেয়াল রাখবা। ইলেকট্রন নেগেটিভ হলে কিন্তু পজিটিভ চার্জ কমে যাওয়ার কথা, কিন্তু পজিটিভটা বেড়ে গেছে। পজিটিভ চার্জ কখন বেড়ে যায়? যখন ইলেকট্রন চলে যায় তখনই তো বেড়ে যায়, কথা বুঝছো? তার মানে আমাদের এই যে আয়রন 2+ যে যৌগটা ছিল সেই যৌগ থেকে একটা ইলেকট্রন চলে গিয়েছে, এই যে নেগেটিভ ইলেকট্রন। এই নেগেটিভ ইলেকট্রন মানে হচ্ছে একটা ইলেকট্রন চলে গিয়েছে। তো এই একটা ইলেকট্রন চলে যাওয়ার অর্থটাই হচ্ছে Fe3+ আয়নে পরিণত হয়েছে। এবার বুঝতে পারছো লাইনটা? একটা ইলেকট্রন চলে গিয়েছে মানে Fe3+ আয়ন তৈরি হয়েছে। তার মানে ইলেকট্রন এখানে বর্জন করা হয়েছে। ইলেকট্রন বর্জন করলে কি জারণ ঘটে না বিজারণ ঘটে? ইলেকট্রন ছাড়ন, ছেড়ে দেওয়া, মানে কি ঘটে এই জায়গায় বলো? ইলেকট্রন ছেড়ে দিলে কি হয়, জারণ না বিজারণ? হ্যাঁ, ভেরি গুড। আমরা পড়ছিলাম না ইলেকট্রন ছাড়ন মানে জারণ, ইলেকট্রন ছাড়ন মানে জারণ। তার মানে এটা একটা জারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, এবার খেয়াল করো, আমাদের আয়রন থেকে আমরা জারণ বিক্রিয়াটা পেয়ে গেছি, আয়রন থেকে পিকাইলাম, জারণ পেয়ে গেছি। তাহলে আমাদের পরবর্তী যে যৌগ পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, তো এই জায়গার মধ্যে একটা জিনিস খেয়াল রাখবা, আমাদের এই যে পরবর্তী যৌগটা যে ছিল এই যে আয়রন থেকে, দেখো আয়রন থেকে আমাদের কি হয়েছে, জারণ বিক্রিয়া হইলো, এটা আমরা বুঝলাম। এখন আমাদের পরবর্তী যে যৌগটা আছে K2Cr2O7, এই যে যৌগটা, এই যৌগ থেকে আমাদের অবশ্যই কি হবে, বিজারণ ঘটবে। কারণ আমরা জানি একজন জারণ হইলে আরেকজনের অবশ্যই কি হয়, বিজারণ হয়। মনে থাকবে কথাটা, একজন যদি জারণের হয় আরেকজন বিজারণের হবে। একজনের জারণ ঘটলে অন্যজন অটোমেটিক কি করবে, বিজারণ করবে। কারণ আমাদের দুইটা যৌগ, তো দুই পাতে দুই যৌগ, একটা আয়রন যৌগ, একটা কি পটাশিয়াম ডাইক্রোমেটের যৌগ। তো দেখতে পাচ্ছি যে এখানে আয়রনের জারণ ঘটতেছে, অবভিয়াসলি অটোমেটিকলি পটাশিয়াম ডাইক্রোমেটের বিজারণ ঘটবে। কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেটটা লিখলে হবে না, পটাশিয়াম ডাইক্রোমেট থেকে দর্শক আয়ন পটাশিয়ামটা বাদ দিতে হবে। বাদ দিলে যে আয়নটা পাওয়া যাবে সেটা হচ্ছে Cr2O7 2- আয়ন। এই আয়নটারই হবে বিজারণ, কথা বুঝছো? এটা ওই যে আমরা বলছিলাম না বিক্রিয়ার মধ্যে পটাশিয়ামটা দর্শক আয়ন হিসেবে কাজ করে, মনে ছিল না তোমাদের? এই দর্শক আয়ন কিন্তু আমাদের, হ্যাঁ বলো, এটা কি বুঝি নাই। হ্যাঁ আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমাদের যৌগ ছিল পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। তো বিক্রিয়ার সময় এই
দর্শক আয়নটা যৌগ থেকে চইলা যায় বিক্রিয়ার সময়, দর্শক আয়নটা চইলা যায়। দর্শক আয়ন চইলা গেলে বাকি যা থাকে তা দিয়ে বিক্রিয়া হয়, এটা আমার নিয়ম। তো এই পটাশিয়াম যদি চইলা যায়, পটাশিয়াম কয়টা যাইব? 2টা যাইব। তার মানে 2টা পজিটিভ আয়ন চইলা যাইব। তো 2টা পজিটিভ আয়ন চলে গেলে 2টা নেগেটিভ আয়ন সৃষ্টি হইব, এটাও নিয়ম। কথা বুঝছো? তো এটা মনে রাখবা যে 2টা পটাশিয়াম আয়ন চলে গেলে 2টা নেগেটিভ চার্জের আয়ন তৈরি হয়, এই জন্য আমাদের K2 Cr2O7 2- আয়ন পাওয়া যায়। এখন এই যে আয়নটা পাইছি, এই আয়নের মধ্যেই আমাদের কি হবে? বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে। ওকে, তো দেখো, তো এখন আমরা যদি একটু চিন্তা করি, আমাদের যে বিক্রিয়া, সেই বিক্রিয়ায় উৎপন্ন হয় কি? ডান পাশের দিকে যাই, একটু ওয়েট করো। এই যে আমাদের বিক্রিয়া যে উৎপন্ন হয়েছে, ডান পাশে কি উৎপন্ন হয়েছে? Cr2SO4 3। এই জায়গার মধ্যে ক্রোমিয়ামের আয়ন কি 2+ নাকি 3+ বলতে পারবা? 2+। আচ্ছা দেখো, আমি তাহলে একটা কাজ করো, তাহলে এখান থেকে বলো তো, এখান থেকে আয়রনের আয়নটা কি 2+ না 3+? এই জায়গা থেকে আচ্ছা, এখান থেকে 3+ কেমনে হইলো বলতে পারবা? এই যে আয়রনের যোজনী 3 যে ছিল সালফেটের নিচে, এই 3টাই তো মাথার উপর দিয়ে 3+ হয়ে গেছে। তাহলে আমাদের এই জায়গার মধ্যে যেহেতু ক্রোমিয়ামের ওই যে সালফেটের নিচে 3 আছে, তার মানে বলতে পারি না এই জায়গা থেকে ক্রোমিয়ামের 3+ আয়ন তৈরি হচ্ছে আয়রনের মতো। তার মানে এখানেও আমাদের 3+ তৈরি হইল। ওকে, আচ্ছা, তো আমরা এখান থেকে আমরা 3+ তৈরি করব। তো ক্রোমিয়াম তো এখানে আছে 2টা, ক্রোমিয়াম আছে কয়টা? 2টা। আচ্ছা, মানে 2টা 3+ আয়ন তৈরি হবে। ক্রোমিয়াম আছে কয়টা? 2টা, তাহলে 2টা 3+ আয়ন তৈরি হবে। আচ্ছা, তো এখানে তো আয়রন ছিল কি কয়টা? 2টা, 2টা তৈরি হওয়ার কথা। হ্যাঁ, আমাদের সমাধান করলে হবে, সমস্যা নেই। আচ্ছা, তো আমি দেখি, আমি এটা থেকে একটু ক্লিয়ারলি তোমাদের দেখাই যে আমাদের এখানে যে আয়রন যে ইয়াটা ছিল, একটু খেয়াল করো, একটু স্পিকার চাপ রেখো, স্পিকার টপ রেখো একটু, হ্যাঁ একটু স্পিকার অফ রেখো। আচ্ছা, তো এই জায়গার মধ্যে যে আমাদের এই ক্রোমিয়াম ছিল, ক্রোমিয়াম থেকে পটাশিয়ামটা চলে যাওয়াতে ক্রোমিয়াম 2- আয়ন হয়েছে। সেই ক্রোমিয়াম 2- আয়ন থেকেই আমাদের এই যে ডান পাশে তৈরি হয়েছে Cr3+ আয়ন। তবে এটা 2টা তৈরি হয়েছে। কেন 2টা তৈরি হয়েছে? আমাদের এখানে 2টা ছিল, এই জন্য তৈরি হয়েছে। কথা বুঝছো? আমাদের এখানে কি ছিল? 2টা ছিল। আমাদের এই জায়গার মধ্যে হ্যাঁ বলো। এটা একটু পরে বোঝাচ্ছি, এটা পরে। এটা তোমার নালিক্য সমস্যা নেই, এই লাইনটা নালিক্য সমস্যা নেই, এই লাইনটা বাদ দিয়েও লেখা যায়, কোনো প্রবলেম নেই। আমি আপাতত তোমাদের এটা বোঝাচ্ছি যে আমার 2টা পটাশিয়াম 3+ আয়ন তৈরি হয়। এইটা তারা লিখছে সাজানোর জন্য, এটা নালিক্য সমস্যা না, এটা ছাড়াও লেখা যায়। 14টা আমি একটু পরেই বোঝাচ্ছি, বুঝছো? জারণ বিজারণ বিক্রিয়ার এই অংশটা না করলেও প্রবলেম নাই, তুমি জাস্ট এই বিক্রিয়া থেকে সরাসরি লিখবে, যার মধ্যে কে ইলেকট্রন গ্রহণ করে, কে ইলেকট্রন বর্জন করে। আয়রন ইলেকট্রন বর্জন করে, এই জন্য আয়রন হচ্ছে জারণ ঘটে। এই উপরে বিক্রিয়া Fe2+ আয়ন হলো বিজারক, এবং আমার এই যে Cr2O7 এটা হচ্ছে জারক। আমরা এই কথাগুলো চিত্র দিয়ে না বুঝাইয়া এমনি বিক্রিয়া থেকে ডাইরেক্ট লিখলেও হইব, সমস্যা নাই। তো জারক বিজারক থেকে তো আমরা বলবো জারণ বিজারণ বিক্রিয়া, তাই না? তো আমাদের এখানে এই আয়রনটা হবে জারণ, আর ক্রোমিয়াম যে আয়নটা সেটা হবে বিজারণ। এই কথাটা আমি লিখে দিব। তারা বিক্রিয়া দিয়ে সাজায় লিখছে, এটা এখন বোঝার প্রয়োজন নাই, মানে এটা না লিখলেও সমস্যা নাই, জাস্ট লিখবা যে আমার ছিল Fe2+ হয়েছে Fe3+, ছিল আমাদের ক্রোমিয়াম হয়ে গেছে ক্রোমিয়াম 3+, এরকম আর কি। যে ক্রোমিয়াম ক্রোমিয়াম ছিল শুধু পরমাণু, সেটা হয়ে গেছে কি ক্রোমিয়াম 3+। তো একটা হয়েছে তোমার জারণ বিক্রিয়া, অন্যটা হচ্ছে কি বিজারণ বিক্রিয়া অটোমেটিকলি। তো এখন মেইনলি আমরা যে কাজটা করব, আমরা আলাদা আলাদা করব, জারণটাকে আলাদা করে লিখব, বিজারণকে আলাদা করে লিখব। তবে এইগুলো আমাদের কিছুই করতে হবে না, আমরা এইখান থেকে লিখব। আমরা তো আলাদা করতে পারবো, এটা এই কাজটা রাফে করলেও হবে যে কোনটা জারণ ঘটবে আর কোনটা বিজারণ ঘটবে।
তো আমি এখন লিখবো যে জারণ অর্ধ বিক্রিয়া। তো এটা তারা লিখছে তাদের মতো করে, আমি আমার মতো করে লিখবো। আমাদের তো নিয়মে ছিল যে আমরা ছিলাম কি আয়রন 2+ থেকে আয়রন 3+ পাইছিলাম। তো এখন আয়রন 2+ থেকে আয়রন 3+ কেমনে পাইছি? এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। আয়রন 2+ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করছি, যার ফলে আয়রন 3+ হয়েছে। আর এই ইলেকট্রনটা ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে। আর এটাই তারা পরীক্ষার মধ্যে মানে এই সমাধানে দেখাইছে ডাইরেক্টলি যে আয়রন 2+ থেকে আয়রন 3+ প্লাস ইলেকট্রনই। দেখো বুঝতে পারছো কিনা? তারা আর কি এই ইলেকট্রনটা ডান পাশে দিছে, বাম পাশে দিলে নেগেটিভ দিত আর কি, সেটা ডান পাশে দিয়ে পজিটিভই করছে একই। তো এখন বিজারণ বিক্রিয়াটা যদি আমি চিন্তা করতে চাই তাহলে Cr2O7- থেকে বিজারণ নিয়ে আসতে হবে। এইবার আমি তোমাদের বলি, একটা কথা বলছিলাম যে আমাদের জারণ বিজারণের যে কোনো একটা জায়গাতে যতগুলো অক্সিজেন পাওয়া যাবে তত মোল পানি উৎপন্ন হবে বিক্রিয়ার ডান পাশে। দেখো মনে পড়ে কিনা? জারণ বিক্রিয়া হোক বা বিজারণ বিক্রিয়া হোক, যেখানেই আমাদের অক্সিজেনের সংখ্যা পাওয়া যাবে ঠিক তত মোল পানি তৈরি হবে বিক্রিয়ার ডান পাশে। কথা মনে আছে এই কথাটা? হ্যাঁ, আমাকে জানাইও নৌশিন, এই কথাটা কি মনে আছে? তো আমাদের দেখো এই যে এই জায়গার মধ্যে বিজারণ ঘটতেছে ক্রোমিয়াম আয়নের। তো ক্রোমিয়ামের অক্সিজেন আছে কয়টা বলো তো? 7টা না? তাহলে আমাদের বিক্রিয়ার ডান পাশে 7 মোল পানি উৎপন্ন হবে। বিক্রিয়ার ডান পাশে কত মোল পানি উৎপন্ন হবে? 7 মোল। আচ্ছা, এখন যদি বিক্রিয়ার ডান পাশে যদি 7 মোল পানি লিখা দিই, তাহলে দেখো 7 মোল পানি লিখা দিলাম। এখন এই জায়গার মধ্যে হাইড্রোজেনের সংখ্যা কত বলো তো? কথা কও। 14টা না? এই 14টা হাইড্রোজেন, এই দেখো এই 14টা হাইড্রোজেন মানে 14টা H+ আয়ন। এই 14টা H+ আয়ন আমাদের বাম পাশে ছিল না, এই জন্য আমরা বাম পাশে 14টা H+ আয়নদের সমতা করলাম। আর এই জন্যই আমাদের এখানে 14 দেখা গেছিল, 14A+। কারণ কি? আমাদের 7 মোল পানি তৈরি হওয়াতে ডান পাশে 14টা H+ আয়ন তৈরি হয়েছে, কিন্তু বাম পাশে তো আমাদের কোনো H+ আয়ন ছিল না। তো এই যে ডান পাশে যে 14টা H+ আয়ন তৈরি হয়েছে সেটা আমি বাম পাশে দেখা দিলাম যে বাম পাশেও 14টা H+ আয়ন তৈরি হয়েছিল, সমতা করে দিলাম। কথা বুঝছো? আর এই কারণেই তোমার এই জায়গার মধ্যে 14টা H+ আয়ন দেখা যাচ্ছে। নিয়মই হচ্ছে এটা, যতগুলো অক্সিজেন থাকবে তত মোল পানি, আর তত মোল পানির জন্য যতটুকু H+ লাগবে সেটা বাম দিকে লিখে দিব। বুঝছো? ওকে, তাহলে আমি এখন যাই নেক্সট। আচ্ছা, একটা কাজ করি, এখানে আমাদের দেখো এই জায়গার মধ্যে ক্রোমিয়াম 3+ মানে এখানে ইলেকট্রনের যে ইয়াটা হয়েছে, মানে এখানে এই জায়গা থেকে এই জায়গা যে হয়েছে ক্রোমিয়াম, এখানে একটা ক্রোমিয়ামের জন্য 3টা ইলেকট্রন প্রয়োজন হয়েছে। তো 2টা ইলেকট্রনের জন্য, 2টা পরমাণুর জন্য কয়টা ইলেকট্রন প্রয়োজন হয়েছে? 6টা। এই জায়গা থেকে যখন এটা আসে তখন আমাদের ক্রোমিয়াম একটার জন্য ইলেকট্রনের প্রয়োজন ছিল 3টা, আর 2টার জন্য কয়টা হবে? 6টা হবে। 3 দুগুণা 6টা, ডাবল হবে। কথা কি বুঝছো এতটুকু? তো এই 6টাই হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বিজারণ বিক্রিয়ার জন্য। তো লিখবো যে আমাদের জারণ অর্ধ বিক্রিয়ার পরে নিচে বিজারণ অর্ধ বিক্রিয়ায় কি লিখব? এই যে আমার আয়নটা আছে, এই আয়নে 7টা অক্সিজেন থাকাতে ডান পাশে 7 মোল কি তৈরি হয়েছে? পানি। 7 মোল পানি তৈরি হওয়াতে 7 দুগুণা 14টা H+ আমি লিখে দিছি ডান পাশে বেশি। সেটাকে সমতা করার জন্য বাম পাশে আরও 14টা H+ যুক্ত করলাম। আর যেহেতু আমাদের এখানে ক্রোমিয়াম 3+ আয়ন 2টা তৈরি হয়, এই জন্য এখানে 6টা ইলেকট্রনের হিসাব নিকাশ আছে, 6টা ইলেকট্রন। এই জন্য এখানে 6টা ইলেকট্রন বাম পাশে ইনক্লুড করে দিলাম। আর এটা হচ্ছে আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়া 2 নাম্বারটা। দেখো এই লাইনটা বুঝতে পারো কি? বলো বলো। অক্সিজেনের মাথায় 2- কিভাবে আসলো?
ওই যে আমাদের এইখান থেকে আমরা যখন পটাশিয়াম ডাইক্রোমেটের পটাশিয়াম দর্শকায়ন নিয়ে গিয়েছিলাম, তখনই তো আমাদের 2টা পটাশিয়াম চলে যাওয়াতে অক্সিজেনের মাথায় 2টা H2- চলে আসলো। এই যৌগ থেকে 2টা পটাশিয়াম প্লাস চলে গিয়েছিল না, সেটা তো চলে আসলো, সেটা তো আমাদের এখন এই পর্যন্ত চলে আসছে, এই পর্যন্ত ওই যে ওইটাই তো। আচ্ছা, তারপরে এই হচ্ছে বিষয়টা এতটুকু কমপ্লিট। তো এটাকে 2 নং সমীকরণ দিলা, দেখছো 1 নং আর 2 নং সমীকরণ, এতটুকু বুঝতে পারছো ভালো করে? তো এখন এই দুটো সমীকরণ আমরা যদি যোগ করতে চাই, আমাদের ইলেকট্রনটা ম্যাচিং করাইতে হবে। তো এখন দেখো ইলেকট্রন এখানে আছে একটা, এখানে আছে 6টা। তো 1 নং সমীকরণকে 6 দিয়ে গুণ করে 1 আর 2 যোগ করলেই ইলেকট্রন কি যে ম্যাচিং হয়ে যাবে। এখানে এই ইলেকট্রনটা বাম পাশে নিয়ে আসলে কিন্তু মাইনাস ইলেকট্রন হবে। তো আমি কী করবো জানো, 1 নংকে 6 দিয়ে গুণ করে 1 আর 2 যোগ করলেই এই ইলেকট্রনগুলো কাটাকাটি হয়ে যাবে। কারণ আমাদের এই ইলেকট্রন বাম পাশে আছে মাইনাস হিসাবে, তাহলে -6। আমি একটু দেখা জিনিসটা, এই যে এরকমভাবে আছে। তো আমি যদি 6 দিয়ে গুণ করি তাহলে এরকম হবে 6Fe2+ মাইনাস 6টা ইলেকট্রন, তারপর হচ্ছে 6টা Fe3+, এরকমভাবে হবে। আর নিচে তো আমাদের 6টা প্লাস ইলেকট্রন আছেই অলরেডি, তারপরে যোগ করলে এই ইলেকট্রনগুলো কাটাকাটি যাবে। তারপরে এই সিরিয়ালের মতো সব যোগ করে বসা দিব বাম পাশে, তীর চিহ্ন দিয়া ডান পাশে সিরিয়াল মতো বসা দিব, শেষ কথা। বুঝছো? তো তারা গাইডে আর কি একটু ব্যতিক্রমভাবে করছে, তো আমি দেখাই কীভাবে করছে। তো এখানে এই 6 দা ইয়া করার পর, গুণ করার পর, যোগ করার পর এরকম দাঁড়ায়, বাম পাশে আসবে 6Fe2+, তারপর হচ্ছে গিয়ে এই যে এখানে যা আছে তা নেমে যাবে, Cr2O7-, তারপর 14টা হাইড্রোজেন যা আছে তা নেমে যাবে সিরিয়াল মতো, আর ইলেকট্রন তো কেটে গেছে। আর এখানে আমাদের এই যে ওই উপরের দিকে 6টা Fe3+ হবে, আর নিচের দিকে যা আছে তা লিখে গেলাম 2Cr3+ আর 7 অণু পানি। দেখো তো এতটুকু বুঝতে পারলা কিনা? এইবার আমাদের এই আয়নগুলো ভ্যানিশ করার জন্য দর্শক আয়ন যোগ করতে হবে। দর্শক আয়ন যোগ করা মানে কি, পটাশিয়াম আয়ন যোগ করা, তারপর হচ্ছে গিয়ে সালফেট আয়ন যোগ করা ইত্যাদি। এখন এই জায়গার মধ্যে আমি দর্শক আয়ন তোমাকে যোগ করে বুঝে দিতেছি। তো দর্শক আয়ন যদি যোগ করে আমি বিক্রিয়াটা সম্পূর্ণ করতে চাই, তাহলে আমার পুরো বিক্রিয়াটা দেখতে এরকম হবে, খেয়াল রাখো। তো আমরা এই 6-এর মতো 6 লিখে দিব, আয়রনের মতো আয়রন লিখে দিব, আর এখানে সালফেট যুক্ত হবে। কিন্তু আমরা জানি দর্শক আয়ন একটা সালফেট আর একটা পটাশিয়াম প্লাস, তার এখানে কি হবে 6FeSO4, শেষ। বুঝছো এতটুকু? তো এই জায়গার মধ্যে দর্শক আয়ন ছিল পটাশিয়াম, কারণ পটাশিয়ামই চলে গেছিল এখান থেকে। তো আমি লিখে আসবো পটাশিয়াম, পটাশিয়াম 2টা ছিল কিন্তু, তাহলে হবে K2Cr2O7। বুঝছো? এইখানে আছে আমার H। তো হাইড্রোজেনের জন্য আমাদের সালফেট যুক্ত হইলে H2SO4 তৈরি হয়, মনে আছে না? কিন্তু আমাদের এখানে তো আছে 14টা, কিন্তু আমি 14 লিখবো কেমনে? এখানে আমি লিখতে হবে কত বলো তো, এই জায়গা কত লিখতে হবে? ভেরি গুড, 7। কারণ কি 7 আর 2 গুণ করলে 14 হয়, 7H2SO4 লিখলেই হয়ে যাবে। ওকে, হয়ে গেছে। তবে ডান দিক বা এরকম দাগ দিবা, দাগ দিয়ে লিখবা আগের মতোই। পারবা না? আগের মতোই হবে। আগের মতো কেমনে হবে? হ্যাঁ, তবে এখানে আমাদের ইয়ে আছে Fe3+, তো 3+ হলে কি হবে Fe2SO4 3, ওরকম হবে। আবার এখানেও 3+, তাহলে Cr2SO4 3 হবে। 2+ হইলে সরাসরি সালফেট বসে যেত, কিন্তু 3+ হলে আমাদের এটা নিচে আসে 2, আবার সালফেট নিচে আসবে 3। দেখাই তো এখানে বলতেছে আমাদের দর্শক আয়ন পটাশিয়াম আর সালফেট যোগ করলে আমার এরকম হবে। তবে এখানে দেখো এতটুকু লাইন বুঝছো, বাকি লাইনটা একটু বুঝাচ্ছি, একটু খেয়াল করো। এই যে এটা বুঝছো, এটাও বুঝছো, এটাও বুঝছো। তবে এই জায়গার মধ্যে Fe2SO4 3 লিখলে
আমাদের হইব না। Fe2SO4 3 লিখলে হইব না, এই 6টা কই যাব? এই 6টা লেখার জন্য তোমার লিখতে হবে 3। কেন 3 আর এই 2 তো 6, এই হচ্ছে সেই 6। ওই যে H+ মতো আর কি, 7 দুগুণা যেমনি 14 হয় অমনি আর কি। তুমি এই 6 লেখার জন্য এই 3 লিখবে, জায়গা 3 দুগুণা 6 হয়ে যাবে। বুঝছো কথা? আচ্ছা, এরপরে দেখো পটা এই জায়গার মধ্যে এই 2 লেখা যাইব না, তো কি লিখবো? Cr2SO4 এটা লিখলেই হবে, কারণ কি এই যে Cr2, এই 2 মানে এই জায়গায় 2 চলে আসছে, আর কিছু করা যাইব না। বুঝছো এবার? আর পানির মতো পানি আছে। তো এখানে K2SO4টা কেন লিখছে আবার? এটা আবার কই থেকে পাইল? আসলে সমতা করলে দেখা যাবে যে বাম পাশে K2 আর SO4 অতিরিক্ত আছে, এইটাকে ভ্যানিশ করতে ডান পাশে K2SO4 আরেকটা যুক্ত করছে। এইটাই, এই জিনিসটা কি আমি একটা ক্লাসে বুঝাইছিলাম না, বিক্রিয়া দিয়া সমতা কইরা কোনটা কয়টা আছে না আছে। বুঝছো না কথাটা? তো এটা বুঝাইলাম না, শেষ। এটাই উত্তর আমার। তো এটাই হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে L ও N দ্রবণের বিক্রিয়ার সমতাকৃত রূপ। তো আমি কিন্তু 3 পেয়ে গেছি। এভাবেই আমাদের জারণ বিজনের ওগুলো করতে হয়। তো আজকে আমি এতটুকু করাইলাম।